প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা যে ক্লাসটা সমাধান করব, যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই এবং চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2018 সালে এসেছে। আমরা এর আগে যতগুলো অঙ্ক সমাধান করছি এই অঙ্কটা সেটা থেকে একটু ভিন্ন, মানে একটু কঠিনও বলতে পারেন। তারপর আপনারা যদি সাথে থাকেন আশা করি আপনাদের আমি এই অঙ্কটা বুঝাইতে সমর্থ হব। তো আমরা যদি অঙ্ক দেরি না করে শুরু করি। দ্য ফলোইং ইনফরমেশন রিলেটস টু ডেপ সিকিউরিটি ইনভেস্টমেন্ট অফ বিডি এন্ড জ্যাকেট লিমিটেড। তো এখানে অনেকগুলো লেনদেন দেওয়া আছে 2017 সালের এবং বলছে যে প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রি দিতে বলছে, ইনক্লুডিং ইয়ার এন্ট্রিজ অ্যাজামিং দিস আর অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি। তাহলে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি হলে আমাদের কি হয়, এই যে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু মেথড হয়। তাহলে আমরা এটা প্রথমেই নির্ণয় করতে পারছি যে এই অঙ্কটা কি হবে, এই অঙ্কটা হবে ফেয়ার ভ্যালু মেথড। তো আমরা দেরি না করে, যেহেতু জাবেদা দিতে বলছে, তাহলে আমাদের জাবেদার একটা ছক কাটি এবং ফেব্রুয়ারি 1 তারিখে যদি আমরা এন্ট্রিটা পড়ি, দ্য কোম্পানি পারচেজ 12% বন্ড। সে একটা বন্ড কিনছে অফ রেড সান কোম্পানি হ্যাভিং এ পার ভ্যালু 2 লাখ টাকা অ্যাট 100% প্লাস অ্যাক্রুড ইন্টারেস্ট, এবং এটার 100% ইন্টারেস্টই বকেয়া। ইন্টারেস্ট ইজ পেয়েবল এপ্রিল 1 অক্টোবর 1। এটা একটু খেয়াল করেন। বলছে ইন্টারেস্টটা পেইড করা হবে কত তারিখে, এপ্রিলের 1 তারিখে এবং অক্টোবরের 1 তারিখে। এখন কথা হচ্ছে কি, আমাদের ফেব্রুয়ারির সামনে হচ্ছে এপ্রিল, কিন্তু অক্টোবর তো আমরা পিছনে রেখে আসছি। তাহলে অক্টোবর হচ্ছে যেহেতু পিছনে রেখে আসছি, তাহলে ইন্টারেস্টটা আমরা লাস্ট দেওয়া হয়েছে কত তারিখে, অক্টোবরের 1 তারিখে। ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমরা সামনে দিই তাহলে অক্টোবরের 1 তারিখে আবার দেওয়া হবে। তাহলে আমরা যদি পার্সেসের জাবেদা কি হয়? আমরা জানি যে পার্সেসের জাবেদা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ডেবিট হয় এবং ক্যাশ ক্রেডিট হয়। তাহলে আমরা দিলাম অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ ডেবিট কত টাকার কিনছি? 2 লাখ টাকা, এবং ক্যাশ কত হবে? ক্যাশ ক্রেডিট হবে। দেখেন, এখানে আমরা একটু আগেও বলছি যে ইন্টারেস্টটা আমরা লাস্ট কয় তারিখে দিছে? অক্টোবর। তাহলে অক্টোবর দিলে অক্টোবরের ইন্টারেস্ট তো বকেয়া। তাহলে আপনি যদি হিসাব করেন যে অক্টোবর থেকে কত তারিখ, জানুয়ারি যেহেতু 1 তারিখ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি যেহেতু 1 তারিখ, তাহলে জানুয়ারি কত হবে? 31 তারিখ পর্যন্ত হবে। তাহলে একটু হিসাব করেন যে অক্টোবর থেকে জানুয়ারি 31 তারিখ মতো কয় মাস হয়? তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তাহলে 4 মাসের ইন্টারেস্ট আপনার বকেয়া রয়েছে। তাহলে আমরা যদি ইন্টারেস্ট একটু হিসাব করি, যেহেতু বকেয়া আছে, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হবে কত টাকা? এটা এই ক্যালকুলেশনটা আপনার ইন্টারেস্ট রিসিভেবলের পাশে দিয়ে দেবেন। তাহলে 2 লাখের কত পার্সেন্ট? 12%। তাহলে 4 মাসের বকেয়া থাকলে বাৎসরিকভাবে তো এটা আমরা হিসাব করব, তাহলে ভাগ 12 গুণ 4। আবার একটু বোঝানোর চেষ্টা করি যে ইন্টারেস্টটা লাস্ট দেওয়া হয়েছে কয় তারিখে? অক্টোবরের 1 তারিখে। তাহলে অক্টোবর থেকে যদি আপনি জানুয়ারি 31 তারিখ মতো হিসাব করেন, যেহেতু এটা ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেন, তাহলে কয় মাস হয়? 4 মাস। তাহলে 4 মাসের সুদ কি আছে? বকেয়া আছে। তাহলে 2 লাখের 12% দিব, তারপর হচ্ছে কি দিব? ভাগ 12 গুণ 4। তাহলে আমার 8,000 আসে। তাহলে ডেবিট আর ক্রেডিট যেহেতু সমান করতে হবে, তাহলে 2,08,000। তাহলে আমাদের ক্যাশ আমরা চলে গেছে কত? এইটা কেনার জন্য আমাদের গেছে হচ্ছে 2,08,000 টাকা। আচ্ছা, এটা এই ইন্টারেস্ট কোন কোন ডেটে দেয় এগুলো একটু খেয়াল রাখবেন। এরপর দেখেন এপ্রিলের 1 সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট ইজ রিসিভড। তাহলে এই যে বলছিল কি যে এই সুদটা কয় তারিখে পাওয়া যাবে? এপ্রিলের 1 তারিখে পাওয়া যাবে। তাহলে সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট ইজ রিসিভড। তাহলে এখন আমরা এই সুদটা এই যে সুদটা পাইলাম এপ্রিলের 1 তারিখে, ঠিক আছে, এটার লাস্ট ডেট কত ছিল? লাস্ট ডেট ছিল অক্টোবরের 1 তারিখ। তাহলে আপনারা একটু হিসাব করেন, অক্টোবর থেকে যদি আপনারা চলে যান হচ্ছে এপ্রিল পর্যন্ত, তাহলে কয় মাস হয়? এখন এপ্রিলে তো 1 তারিখ, এপ্রিল 1 মাস আগে হবে। তার মানে কি? মার্চ। তাহলে অক্টোবর থেকে যদি আমরা হিসাব করি যে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কয় মাস হয় একটু হিসাব করেন। অক্টোবর থেকে মার্চ। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে আমাদের কয় মাসের সুদ এখন পর্যন্ত পাওনা আছে? মানে আমরা যেহেতু পাবো, যেহেতু বলছি কি এপ্রিল 1 তারিখে পরিশোধ করা হয়। তাহলে এপ্রিল 1 তারিখে কোন সুদ পরিশোধ করা হবে? অক্টোবরের 1 তারিখে যেটা আমরা নির্ধারণ করছিলাম সেটা এখন আমরা পাবো কবে? পাবো হচ্ছে এপ্রিলের 1 তারিখে। তাহলে এপ্রিল আমরা যদি হিসাব করি যে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, যেহেতু এপ্রিলের 1 তারিখ, এপ্রিল মাস তো আর আসবে না, তাহলে 6 মাস। তাহলে 6 মাসের সুদ আমাদের কি আছে? এখন আমরা পাবো। তাহলে দেখেন যে 2 লাখের 12%, যেহেতু বছরের অর্ধেক টাইম পাবেন, এই জন্য আমরা
আম, 2 দিয়ে ভাগ করছি, 1 দিয়ে গুণ করছি। এখানে যদি আপনারা 12 দিয়ে ভাগ দেন, 6 দিয়ে গুণ দেন, সেটাও একই হবে। তাহলে আমাদের 2 লাখের 12%, তারপর হচ্ছে ভাগ 12 গুণ 6, অথবা ভাগ 2 গুণ 1। তাহলে আমাদের কত হয়? 12,000 টাকা হয়। এখন 12,000-এর আমাদের যে শুরুতে ইন্টারেস্ট রিসিভেবল ছিল, এটা কত ছিল? 8,000। এটা তো আমরা প্রথম ডেবিট করছিলাম, যেহেতু আমাদের পাওনা ছিল, এখন আমরা পেয়ে গেছি। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল এখন কি হবে? ক্রেডিট হবে। আর বাদবাকি মোট সুদের 12,000-এর হচ্ছে আম, টাকা পাইছি। তাহলে আর যে 4,000, এটা আমাদের ইন্টারেস্ট ইনকাম হিসাবে বিবেচিত হবে। আবারও দেখাই যে ইন্টারেস্ট রিসিভেবল ছিল কত? 8,000। এখন আমরা বর্তমানে ক্যাশ পাইছি কত? 12,000। তাহলে আগের যে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট করছিলাম, ওইটা এখন ক্রেডিট করব, এবং বাদবাকি যে 4,000 টা থাকে, সেটা ইন্টারেস্ট ইনকাম হিসাবে বিবেচিত হবে। ডেটগুলো একটু কনফিউজিং, তারপরেও একটু সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। চলেন আমরা জুলাইয়ের 1 তারিখে যাই, দেখি কি বলছে। জুলাইয়ের 1 তারিখে বলছে যে 10% bonds of Rupa Limited were purchased। আমরা আরেকটা বন্ড কিনছি রূপা লিমিটেড থেকে। দিস বন্ডস উইথ পার ভ্যালু 5 লাখ টাকা। এটার মূল্য হচ্ছে 5 লাখ টাকা। ওয়ার পারচেস 100% অ্যাক্রুড ইন্টারেস্ট, যেটা শতভাগ ইন্টারেস্ট বকেয়া। ইন্টারেস্ট ডেট জুনের 1 এবং ডিসেম্বরের 1। একটু খেয়াল করেন জিনিসটা। আগে ছিল এপ্রিল এবং অক্টোবর। এইটা দেখেন, এটা বলছে জুনের 1 তারিখে সুদ পরিশোধ করে, এবং ডিসেম্বরের 1 তারিখে সুদ পরিশোধ করে। তাহলে আমরা একটু দেখি এখন কি, এখন জুলাই মাস। তাহলে লাস্ট সুদ আমরা কবে দিছি? লাস্ট সুদ দিছি আমরা, এর পিছনে যেতে হবে। তাহলে জুনের 1 তারিখে দিছি। আবারও বলতেছি, তাহলে জুলাই এখন 1 তারিখ। তাহলে এখানে সুদ পরিশোধ করে কবে? জুনের 1 তারিখ এবং ডিসেম্বরের 1 তারিখ। তাহলে আপনি যদি পিছনের দিকে যান, তাহলে লাস্ট সুদ আমরা কবে পরিশোধ করছি? জুনের 1 তারিখে। তাহলে আমাদের সুদ মানে নির্ধারণ করা হয়েছে জুনের 1 তারিখে। ঠিক আছে? এখন তাহলে কয় মাসের সুদ বকেয়া আছে একটু হিসাব করেন। তাহলে জুলাইয়ের পিছনের মাস জুন, তাহলে 1 মাসের সুদ। তাহলে আমরা লিখবো অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ কত? 5 লাখ টাকা। এবং ইন্টারেস্ট কিভাবে নির্ধারণ করব? কয় পার্সেন্ট? 10%। তাহলে 5 লাখের 10% ভাগ 12 গুণ 1, যেহেতু কি 1 মাসের বকেয়া আছে। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ভাগ 12 গুণ 1 কত হয়? 4,167। এবং ক্যাশ কত চলে গেছে আমার? 5,04,167। এবার দেখেন সেপ্টেম্বরের 1 তারিখে কি বলছে। সেপ্টেম্বরের 1 তারিখে বলছে বন্ডস উইথ পার ভ্যালু অফ টাকা 50,000 পারচেস অন জানুয়ারি 1। এই যে জানুয়ারির 1 তারিখে আমি পারচেস করছি না, কত টাকার? 2 লাখ টাকার পারচেস করছিলাম। এখন সেপ্টেম্বরের 1 তারিখে কি করা হয়েছে? সেই যে পারচেস করছিলাম, এটা বিক্রি করে দিছে 99%, 99% প্লাস অ্যাক্রুড ইন্টারেস্ট। মানে ইন্টারেস্ট সহ কি করছে? বিক্রি করে দিছে। এখন আমরা বিক্রি করলে কি যাবে দাদি? ক্যাশ ডেবিট হবে। তাহলে আমরা ক্যাশ ডেবিট করব। আর প্রথমত ক্যাশ ডেবিট হবে, এবং এটার উল্টা অ্যাভেলেবল সেল সিকিউরিটি ডেবিট করছিলাম, ক্যাশ ক্রেডিট করছিলাম। এখন ক্যাশ ডেবিট হবে, অ্যাভেলেবল সেল সিকিউরিটিস ক্রেডিট হবে। এখন কথা হচ্ছে টাকাগুলো কিভাবে হিসাব করব? একটু খেয়াল করেন টাকাগুলো কিভাবে আমরা হিসাব করব। তাহলে আমাদের সিকিউরিটি তো চলে গেছে 50,000 টাকা। যেহেতু আমরা কি করছি? 50,000 টাকার সিকিউরিটি বিক্রি করে দিচ্ছি। তাহলে আমরা সিকিউরিটি বিক্রি করছি 50,000, এটা আমরা আগে দেখালাম। এখন ক্যাশ কিভাবে নির্ধারিত হবে দেখেন, যে আমাদের কত টাকার? 50,000। তাহলে এখানে 99% অ্যাক্রুড ইন্টারেস্ট। তাহলে আমরা দিব 50,000 গুণ 99%। এর সাথে সুদটা আমরা যোগ করব। সুদটা কত দিনের হবে? আমরা একটু হিসাব করে যদি দেখি, যে এটা কয় তারিখে বিক্রি করছে? সেপ্টেম্বরের 1। কিন্তু আমরা এটা কিনছিলাম কয় তারিখে? ফেব্রুয়ারির 1 তারিখে। তাহলে একটু হিসাব করেন, যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এটা লাস্ট সুদ দেওয়া হয়েছে কবে? এটি একটু হিসাব করেন, যে লাস্ট সুদ দেওয়া হয়েছে এপ্রিল মাসে। আমরা কেনার ডেট দেখব না, আমরা সুদের ডেট দেখব। তাহলে ফেব্রুয়ারি মাসের যেটা কেনা হয়েছিল, এটা সুদ দেওয়া হয়েছিল কয় মাসে? এপ্রিলের 1 তারিখে। এই যে আমরা দেখেন এপ্রিলের 1 তারিখে ইন্টারেস্ট রিসিভ করছিলাম। তাহলে এই এপ্রিলের 1 তারিখ থেকে আপনি যদি সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত যান, সেপ্টেম্বর তো আর আসবে না, এর আগের মাস আসবে আগস্ট। তাহলে এপ্রিল, মে, আবারও বলতেছি যে কোথা থেকে যাবেন? এপ্রিলের 1 তারিখ থেকে, এপ্রিলের 1 তারিখ থেকে যাবেন আপনি আগস্ট পর্যন্ত। যেহেতু আমরা সেপ্টেম্বরের 1 তারিখ বলছি, তাহলে এই এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয় মাস হয়? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। কয় মাস? 5 মাসের সুদ। তাহলে আমাদের কয় মাসের সুদ নির্ধারণ করতে হবে? 5 মাসের সুদ নির্ধারণ করতে হবে। তাহলে আমরা দেখি যে ইন্টারেস্ট ইনকাম আমাদের কত? এই যে 50,000, আর হচ্ছে কত? 12% ভাগ 12 গুণ 5।
কেন 5 মাসের হইল? কারণ আমরা দেখছি এখানে কি? এখানে দেখছি যে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা এটাকে বিক্রি করে দিছি। এখন কথা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখে বিক্রি করলে লাস্ট সুদ পাওয়া গেছে এপ্রিলের 1 তারিখে। তাহলে এপ্রিলের 1 তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত যদি হিসাব করেন তাহলে 5 মাস হয়। তাহলে 5 মাসের সুদ আমরা দেখি কত হয়? ২,৫০০ টাকা। এখন কথা হচ্ছে কি আমাদের তো 2 পাশ সমান করতে হবে, তাই না? তাহলে এই পাশে হচ্ছে ৫২,৫০০, এই পাশে ৫২,০০০। তাহলে আমাদের ৫০০ টাকা কি হয়? কম পড়ে। তাহলে এই কমটা আমাদের লস হিসেবে বিবেচিত হবে। যেহেতু ডেবিট পাশে কম পড়ছে, সেহেতু লস অন সেল অফ সিকিউরিটি। যদি এটা ক্রেডিট পাশে কম পড়তো তাহলে কি হতো? লাভ হইতো। মানে এই যে ৫০,০০০ টাকা সিকিউরিটিটা আমরা বিক্রি করলাম, এই বিক্রি করার ফলে আমাদের লস হইছে কত? ৫০০ টাকা লস হইছে। যদি আমরা এটা লস ক্রেডিট পাশে কম পড়তো তাহলে এটা গেইন অন সেল অফ সিকিউরিটি আমরা লিখতাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। চলেন আমরা দেরি না করে পরের এন্ট্রিতে চলে যাই। এবার বলছে অক্টোবরের ১ সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট ইজ রিসিভড। তাহলে দেখি তো অক্টোবরের কার ইন্টারেস্ট পাওয়া যায়? এই যে অক্টোবরে পাওয়া যায় হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখে যেটা কিনছি। তাহলে আমরা ইন্টারেস্ট দিই চলেন। তা ফেব্রুয়ারি 1 তারিখে যেটা কিনছি সেটা এখন কি করব? এই যে অক্টোবর 1 তারিখে এইটার সুদ পাওয়া যায়। তাহলে সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট রিসিভ এখন আমরা হিসাব করব কয় মাসের হয়। কয় মাসের সুদ আমরা এখানে পাবো। তাহলে কয় মাসের সুদ পাবো এটা যদি আমরা হিসাব করি দেখেন আমরা ক্লিয়ারলি বের করি যে কয় মাসের সুদ আমরা আসলে পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। দেখেন কয় তারিখ? অক্টোবরের ১। তাহলে লাস্ট দেওয়া হয়েছিল কয় তারিখে? এপ্রিলের 1 তারিখ। তাহলে এপ্রিল থেকে আমরা কি অক্টোবরের মাস ধরবো? না, অক্টোবর মাস ধরবো না। আপনারা আগের মাস পর্যন্ত ধরবো। তাহলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত হিসাব করেন। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। অক্টোবর তো আমরা হিসাব করবো না। সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের সুদ আসলে পাওনা রয়েছে, যেটা আমরা এখন পাবো। তাহলে আমরা দেখেন যে এটা কিভাবে হিসাব করি। তাহলে আমরা যেহেতু সুদ পাবো যেহেতু ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট হবে। আ এখন কথা হচ্ছে আমাদের টাকা তো ছিল ২ লাখ কিন্তু ৫০,০০০ টাকা তো আমরা বিক্রি করে দিছি। তাহলে ২ লাখ থেকে ৫০,০০০ কি হবে? বাদ যাবে এবং সুদের হার কত ছিল? সুদের হার ছিল 12%। 12% দিলাম। এরপর আমাদের কয় মাস হয়ে যাবে? আবার বলতেছি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। যেহেতু অক্টোবরে পাচ্ছি তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর তো ধরবো না। সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে ৬ মাস। তাহলে ৬ মাসে কত হয়? ৯,০০০ টাকা হয়। আশা করি বুঝতে পারছেন যে এক ডেট থেকে আরেক ডেটে সুদগুলা কিভাবে বের করে। এরপর চলেন ডিসেম্বরের ১ তারিখ দেখি সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট ইজ রিসিভ। ইন্টারেস্ট রিসিভের একই জাবেদা ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। কিন্তু কথা হচ্ছে ডিসেম্বর ১ তারিখে কোন জাবেদায় বলছিল? হ্যাঁ, এই যে জুলাইয়ের জাবেদায় বলছিল। বলছে কি ডিসেম্বরের ১ তারিখে সুদ পাওয়া যাবে। জুলাইয়ের জাবেদায় বলছিল। তাহলে এই ডিসেম্বর ১ তারিখে কোন তারিখেরটা পাবো? জুনের তারিখেরটা পাবো। তাহলে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা একটু হিসাব করি যে জুনে যেটা ঘোষণা করা হয়েছিল এখন আমরা ডিসেম্বর ১ তারিখে সেটা পাবো। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ডিসেম্বর তো আমরা ধরবো না কারণ ডিসেম্বরের ১ তারিখ। তাহলে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত কয় মাস হয়? আবার দেখেন এই জুন থেকে ডিসেম্বর পর্যন্ত জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। কত হয়? ৬ মাস হয়। তাহলে আমরা সুদের হার কত ছিল? 10%। তাহলে আমাদের এইটা তো আর আমরা বিক্রি করিনি, আমাদের ৫ লাখই ছিল। তাহলে ৫ লাখ গুণ 10% ভাগ ১২ গুণ ৬ কত হয়? ২৫,০০০ টাকা। এরপর লাস্টে বলছে দ্য ফেয়ার ভ্যালু অফ বন্ডস পারচেজ ফেব্রুয়ারি ১, জুলাই ১ এটার ফেয়ার ভ্যালু দেওয়া আছে 95 আর 93 এটা পার্সেন্টেজ হবে একটু খেয়াল রাখবেন ওরা হয়তো দিতে ভুলে গেছে বা মানে এই ফেয়ার ভ্যালুটা হচ্ছে 95% এবং 93%। তাহলে এটা যদি আমরা একটা পোর্টফোলিও আকারে দেখাই যে রেডসান কোম্পানি আমরা কি করছিলাম? হ্যাঁ, রেডসান থেকে কিনছিলাম এবং আ রূপা লিমিটেড থেকে কিনছিলাম। তো আমরা একটু দেখি যে রেডসান কোম্পানি আ তাহলে রেডসান কোম্পানি থেকে কিনছিলাম কত? রেডসান কোম্পানি থেকে ২ লাখ কিনছিলাম কিন্তু ৫০,০০০ বিক্রি করে দিয়েছি। তাহলে কস্ট প্রাইস এখন আমার কত? ১,৫০,০০০ এবং রূপা লিমিটেড থেকে কিনছিলাম আরো ৫ লাখ টাকা। এখন রূপা লিমিটেডের কত আছে? ৫ লাখ টাকাই আছে। এখন মার্কেট ভ্যালু বাজার মূল্য বলছে যে ফেব্রুয়ারি ১ তারিখে হচ্ছে আমরা রেডসান থেকে কিনছিলাম এটার ৯৫%। তাহলে বাজার মূল্য ১,৫০,০০০ এর দিব কত? ৯৫%। তাহলে হয় কত? ১,৪২,০০০। এই যে আমরা দিয়েছি কত? ১,৪২,৫০০। এরপর বলছে যে জুলাইয়ের ১ তারিখে রূপা লিমিটেড থেকে যেটা কিনছিলাম এটা এখন ৯৩% বাজার মূল্য আছে। তাহলে আমরা দিব ৫ লাখ গুণ
93%। তাহলে কত হয়? 4,65,000। তাহলে আমরা দিলাম 4,65,000। তো আমরা জানি যে আমাদের কস্ট প্রাইস থেকে মার্কেট ভ্যালু যদি কম থাকে তাহলে লস হয়। তাহলে দুইটা জিনিসই আমরা দেখতেছি যে কস্ট প্রাইস থেকে মার্কেট ভ্যালু কম। কত টাকা কম? এটা 7,500 টাকা কম এবং এটা 35,000 টাকা কম। তাহলে কম হলে কি হয়? লস হয়। তাহলে দুইটা মিলে আমাদের লস হয়েছে কত? 42,500। তাহলে আমরা যদি লসের জাবেদা দেখি যে লস দিলে আমাদের কি জাবেদা দিই? যে আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস ডেবিট সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। তাহলে যে আমরা দিয়েছি যে আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস মাসের শেষ তারিখে অবশ্যই সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট 42,500। আর আপনারা বারবার বলি আমি কারণ নিয়ে তেমন একটা আলোচনা করি না, কারণ কারণগুলা আপনারা দেখে নেবেন। কারণ এই জাবেদায় যদি আপনারা কারণ না দেন তাহলে কিন্তু আপনাদের অঙ্ক ভুল হয়ে যাবে, ভুল হবে না কিন্তু মার্ক স্যাররা কমাই দিবে। তো কারণগুলা আপনারা নিজ দায়িত্বে একটু শিখে নেবেন। তো এই অঙ্কটা এখানেই শেষ হলো। এখন এই অঙ্কটা একটু কনফিউজিং যে এক ডেটে ইন্টারেস্ট দেয়, ডেট অন্য ডেটে পাওয়া যায়। এই ডেটগুলো যদি এই ক্লাসটা একটু গোড়া থেকে আবার দেখেন তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। তো এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই মোটামুটি হলেও বুঝতে পারছেন। এবং বারবার যদি দেখেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের উপকারের জন্য ভিডিও বানাই। সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।